চাঁদাবাজি সন্ত্রাস সবই অব্যাহত ছিল এবং তাদেরকে কারা চালায় তার রুট পর্যন্ত পৌঁছানো যদি এইখানে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এদের আনতে পারে তার মানে হচ্ছে যে আমরা আগে ভালো ছিলাম এখন এটা দেখে আপনার মনে হচ্ছে মহামারী ধারণ করেছে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। গতকালকে দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তরুণ উদ্যোক্তারাই বাংলাদেশের আগামী বাংলাদেশ গড়ার অন্যতম চালিকা শক্তি। আবার একই দিনে আমরা চট্টগ্রামের যে ঘটনাটি দেখেছি সেখানে চাঁদা না পেয়ে দিন দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এবং ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনকে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ডেভিড ইমন নামে একজন, তিনি ফোন করে বলেছেন ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ। এই যে দেশের ব্যবসায়ীদের এই রকম পরিস্থিতি এখন বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি, তখন একজন তরুণ যে উদ্যোক্তা নিয়ে আসলে কথা হচ্ছে যারা আগামী বাংলাদেশের মূল চালিকা শক্তি, সেই তরুণ উদ্যোক্তারাই বা কেন আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবেন, কেনই বা তারা বিনিয়োগ করবেন বা কোন ভরসায় আসলে তারা বিনিয়োগ করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে দুইজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এটা হচ্ছে একটা আনফরচুনেট রিয়ালিটি যে চাঁদাবাজি সন্ত্রাস যেটা থেকে আমরা মুক্তি চেয়েছিলাম বা মানুষ মুক্তি চায় তা থেকে আমরা মুক্তি পাইনি। কিন্তু পাশাপাশি এটাও রিয়ালিটি যে গত ১৬-১৭ বছর ধরে ফ্যাসিবাদকালে একটা বিশেষ গোষ্ঠী তাদের নিয়ন্ত্রিত চ্যানেলে সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু যেভাবে ক্যাপচার করেছিল সেইখান থেকে চাঁদাবাজি সন্ত্রাস সবই অব্যাহত ছিল এবং এইরকম অভিযোগ নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছিল। এখন সেইখান থেকে আমরা মাঝে মাঝে এরকম অভিযোগ পাচ্ছি এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই অভিযোগটা আসাটাও আমাদের কাছে কাঙ্ক্ষিত না। সেই হিসেবে সরকারের উচিত হবে এই যে বিদেশ থেকে যেই নাম্বার থেকে ফোন দিল সেই নাম্বারের সূত্র ধরে কোন দেশ থেকে করেছে যদি বের করা যায়। আর বাংলাদেশে ভিডিও ফুটেজ আছে, এই ভিডিও ফুটেজটা কিন্তু এখন প্রকাশিত হয়েছে, এটা আপনাদের হাতে আছে, সবার হাতে হাতে এখন। এই ভিডিও ফুটেজ দিয়ে দেখে তাদের আইনের আওতায় আনা এবং তাদেরকে কারা চালায় তার রুট পর্যন্ত পৌঁছানো যদি এইখানে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এদের আনতে পারে তাহলে অন্য সন্ত্রাসী যারা এরকম চাঁদাবাজি করছে বা করার প্রস্তুতি নিচ্ছে তারা সতর্ক হবে যে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আর যদি এদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার আইনের আওতায় আনতে না পারে তাহলে এইটা মহামারী আকার ধারণ করবে। রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, এখনো কি মহামারী আকার ধারণ করেনি? না, আপনি কারণ টিআইবির ২০২৫-এর একটি ঘটনার কেন্দ্রিক আমি বলছি না, টিআইবির যে প্রতিবেদন আছে ২০২৫-এর সেটি বলছে ব্যক্তি মালিকানাধীন, যদি একটি ঘটনার কেন্দ্রিক বলি, ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনি বাস থেকে ১,০৫৯ কোটি টাকা চাঁদা বছরে তোলা হয়। সেক্ষেত্রে এখানেও তো ব্যবসার ক্ষতি হচ্ছে এটাও বলা যায়, কিংবা এই যে ভাড়া বৃদ্ধি নিয়ে এত তর্ক বিতর্ক। রিপোর্টটা আছে আপনার কাছে? আমার কাছে টিআইবির সব রিপোর্টই আছে, সব রিপোর্ট আমি রিসেন্ট যেহেতু আপনি যদি বলেন মহামারী কি এখনো ধারণ করেনি, আমি জিজ্ঞেস করছি আপনাকে। না, লেট ইট বি ক্লিয়ার। যদি আপনি এইভাবে উপস্থাপন করেন যে এখনো কি মহামারী আকার ধারণ করেনি, তার মানে হচ্ছে যে আমরা আগে ভালো ছিলাম এখন এটা দেখে আপনার মনে হচ্ছে মহামারী ধারণ করেছে। বাংলাদেশে আপনি যদি এইরকম প্রতিবেদন দিতে চান তাহলে ইট শুড বি কম্পারেটিভ, যে আগের কয়েক বছরে এটা কি বাড়ছে না কমছে। যদি এটা ট্রেন্ড হয় ইনক্রিজিং তাহলে ইনক্রিমেন্টাল ট্রেন্ড হইলে তাহলে সেটা অতিরিক্ত উদ্বেগের বিষয়। যদি সেটা ডিক্রিমেন্টাল হয় বা কমের দিকে হয় তাহলে উদ্বেগের হইলেও আমরা আশাবাদী এবং উৎসাহিত করব। এখন আপনি খণ্ডিতভাবে এই বছরে একটা ধরে এরকম বললে বাংলাদেশের সমস্ত সূচকে আপনি দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, এই কিছুদিন আগে সেবা খাতে যে ঘুষ লেনদেন দুর্নীতি হয় সেটার যে রিপোর্ট হলো, বাংলাদেশে আপনি এমনকি ঢাকা শহরের বায়ুর মান নিয়ন্ত্রণ দেখলেও দেখবেন অ্যাকসেপ্টেবল না, ঢাকা শহরের যানজট দেখলে আপনি বুঝবেন অ্যাকসেপ্টেবল না। এখন এইটা তো একদিনে রাতারাতি উন্নত হয়ে যাবে না।